হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আমাদের আজকের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, ঠিক আছে? কি হতে চলেছে এবং আমরা সরকারি চাকরি প্রার্থী হিসেবে যারা আমাদের ছোট, ছোট ভাই-বোন আছো যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দাও, মেইনলি আমরা হচ্ছে আজকের সিনারিওটা আলোচনা করব আগামী কয়েক বছরে কি হতে পারে। সেই অনুযায়ী তোমার প্রিপারেশন ফেজটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো যে বর্তমানে আমাদের ১৫ বছরের যে দল বা যে সরকারটা চলছিল সেটার মোটামুটিভাবে নিষ্পত্তি ঘটেছে। নতুন কোনো দল তারা হচ্ছে আমাদের রাজ্যে আবার নতুন করে সরকার গঠন করবে এবং সেখান থেকে তারা কী, কী স্টেপ নেবে না নেবে সেটা ভবিষ্যতে বলবে। যেটা আমি লাস্ট কয়েক বছরে ২০১৩ র শেষ থেকে যবে থেকে আমি সরকারি চাকরির প্রিপারেশন ফেজে থেকেছি, তবে থেকে আজ পর্যন্ত মোটামুটিভাবে সরকারি চাকরির প্রার্থী যারা হয় মানে আমাদের যারা বেকার শিক্ষিত বেকার যুবক-যুবতী যারা হয়, তাদের অ্যাকচুয়ালি পরিণতিটা কী হয়, তাদের অ্যাকচুয়াল পরিস্থিতিটা কী হয়, এই যে একটা সরকারি চাকরির মানে কি বলবো, একটা গোলক ধাঁধার ভেতরে ঢুকে গেলে কি পরিস্থিতি তৈরি হয়, আমি অনেকবার অনেকভাবে আলোচনা করেছি। সেটাকে আজকে আরেকবার নতুন করে আলোচনা করছি যাতে তোমাদের সময় এবং বয়সটা যাতে নষ্ট না হয়, সেটা আলোচনা করব। সেটা শুরু করব একদম ২০১৩ থেকে। ঠিক আছে? তাহলে তোমরা মোটামুটিভাবে একটা সিনারিও পেয়ে যাবে যে নতুন সরকার আসার ফলে তাতে গিয়ে সরকারি কর্মচারী, সরকারি চাকরি প্রার্থী তাদের কি অবস্থা হয় সেটা তোমরা নিজেরা একটা ডিসাইড করতে পারবে এবং আমি আমার দিক থেকে কি হতে পারে আগামী কয়েক বছরে সেটা তোমাকে আমি বলব। ঠিক আছে? বেশি সময় নেব না। ম্যাক্সিমাম ১০ থেকে ১৫ মিনিট বা ২০ মিনিট হয়তো টাইম নেব তোমাকে জিনিসটা বোঝানোর জন্য। ঠিক আছে? এবারে যে কথাগুলো বলব ম্যাক্সিমামই তোমরা স্টুডেন্ট যারা আছো, যারা এই ভিডিওটা আজকে দেখছো হয়তো খুব বেশি হলে তুমি হচ্ছে ২০১৮-১৯ সাল থেকে তোমরা মেইনলি প্রিপারেশনটা নিচ্ছ। ম্যাক্সিমাম স্টুডেন্ট। তারপরে আরও পুরনো অনেক স্টুডেন্ট থাকতে পারে। কিন্তু যেহেতু ২০০০ তোমরা ১৮-১৯ সাল থেকে যারা প্রিপারেশন নিচ্ছ, ২০১৮-১৯ সাল মানে ২৬, ওদিকে ৬ বছর আর ওদিকে ২ বছর মানে প্রায় ৭-৮ বছর। ৭-৮ বছর সাধারণত কেউ প্রিপারেশন নেয় না। কিন্তু তবুও অনেক ছেলেমেয়ে তোমরা প্রিপারেশন নিচ্ছ। সেই হিসেবে পুরো সিনারিওটা তোমার সামনে তুলে ধরবো। যাতে তুমি ২০২৬ এ দাঁড়িয়ে আগে কি হতে পারে, তোমার প্রিপারেশন কেমন নেওয়া যেতে পারে সেটা তুমি ভালোভাবে ডিসাইড করতে পারবে। ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যমে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি যেটা অতীত হয়ে যাওয়া যে আমাদের সরকারটা ছিল তার তার বিরোধিতা করে। অন্য কি হয়েছে না হয়েছে, কোথায় কত ভাতা দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, সেইসবে আমি আসব না। কারণ একটা সরকারের হাজারখানা প্রকল্প থাকতে পারে, হাজারখানা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সমাজের কোনো একটা শ্রেণীকে আমরা সবসময় কি করব, তাকে হচ্ছে যেরকম পিছিয়ে পড়ে আছে তাদেরকে পিছিয়ে রেখেই হচ্ছে আমি সমাজের আর বাদবাকি জিনিসগুলোকে উন্নতি করব। এটা কখনোই সম্ভব মানে এটা কখনোই করা উচিত নয়। সেরকমভাবে তুমি ভাবো ২০১৬ তে একটা এসএসসি পরীক্ষা নিয়েছিল। তারপর থেকে বিগত ১০ বছর রাজ্যে কোনো স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি ভাই। ঠিক আছে? এবং আবারও তোমাকে আমি বলছি, কোন রাজ্যে কি হয়েছে না হয়েছে সেগুলোর তুলনাতে আমি যাবোই না। আমাদের মেন এজেন্ডা সরকার একটা গেছে, নতুন একটা সরকার এসেছে। তার জন্য আমরা কি, কি ভাবে স্ট্র্যাটেজি নিতে পারি এবং কি, কি আসতে চলেছে সেগুলোর উপর বেস করে আমার প্রিপারেশন ফেজ কী হবে আমি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাই? এবং তার সঙ্গে বিগত বেশ কয়েক বছর মানে ২০০০ সেই ১৩-১৪ সাল থেকেই আমি আলোচনা করব। তাতে সেন্ট্রালের পরীক্ষার সিনারিও কি, কি পরপর চেঞ্জ হয়েছে, এখন বর্তমান পরিস্থিতি কিভাবে আছে এবং আগের পরিস্থিতি কী ছিল সেগুলো আমরা এখানে একটা গঠনমূলক আলোচনা ভাই করব। ঠিক আছে? প্রথমে আসি ২০০০ আমি কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা শুরু করেছি ২০১৩ সালে। ঠিক আছে? ১৩ র মোটামুটিভাবে তুমি ধরতে পারো ডিসেম্বর থেকে আমি পড়াশোনা স্টার্ট করেছি। প্রথমে কম্পিটিটিভ ফিল্ডে এসে আমি যে ভুলগুলো করেছি সেটা আমি বহু ভিডিওতে বলেছি এবং ছোট করে আবারও বলে দিই। আমি প্রথমে এসে ভাবতাম যে সব পরীক্ষা দিয়ে দেবো, সব চাকরি পেয়ে যাবো। এটা হচ্ছে সবসময় আমার একটা চিন্তাভাবনা ছিল এবং শুধু আমার নয়, আমরা যারা পড়াশোনা করতাম তাদের মধ্যে অনেকেরই এই চিন্তাভাবনা ছিল। আজকে রেলের পরীক্ষা দেই, কালকের এসএসসির পরীক্ষা দেই, কালকের হচ্ছে ব্যাংকের পরীক্ষা দেই, এই করতাম। এবং তখন একটা ভাই পরীক্ষা দেওয়ার মতো সুযোগ ছিল। কারণ তখন ফর্ম ওইভাবে বেরোতো। তোমাকে আমি সব বলব কোন পরীক্ষার ফর্ম বেরোতো, কি বেরোতো সব বলব।
ঠিক আছে? ভ্যাকেন্সি কীভাবে থাকতো সব বলবো। তো সেই সময় 2013 থেকে 2000 মোটামুটিভাবে তুমি 15 সাল পর্যন্তটা ছিল হচ্ছে আমার ভুল করার বছর, মানে ঠকে শেখার বছর। এখন যেমন তোমরা ইউটিউবে মোটামুটি সার্চ করলে কোনো না কোনো স্যার, কোনো না কোনো দাদা বা দিদি বা যারা আগে চাকরি পেয়েছে তারা তোমাকে একটা সঠিক গাইডেন্স দিয়ে দেয়। তোমরা অনেকে শোনো না, সেটা আলাদা ব্যাপার। তোমাকে যখনই কোনো কঠিন জিনিস করতে বলা হয়, ইংলিশ পড়তে বলা হয়, তোমরা করতে চাও না। তাই জন্য পিছিয়ে চলে যাও। যে করে সে চাকরি পেয়ে যায়। আর স্বাভাবিক, তুমি একবার নিজেকে ভাই প্রশ্ন করো, আমি যদি কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা জিনিস যদি না পড়ি, কেউ না কেউ তো থাকবে সেটা পড়ার জন্য। তাহলে সে ডেফিনেটলি সে চাকরিটা পাবে। কেউ প্র্যাকটিস করছে, মক টেস্ট দিচ্ছে, আমি দিচ্ছি না। তাহলে স্বাভাবিকভাবে আমি পিছিয়ে যাচ্ছি। সেটা আমাকে নিজেকে ভাই মানতে হবে। যে যত তাড়াতাড়ি মেনে নেবে, তার পক্ষে তত তাড়াতাড়ি নিজের ভুলগুলোকে শুধরে এগিয়ে যাওয়ার মতো তুমি সময় পাবে এবং একটা জায়গা, তুমি ফিক্সড জায়গাতে পৌঁছে যাবে। এই সময়গুলো ছিল আমার ভুল করার সময়, যেটা সবসময় তোমাদেরকে আমি বলি। এই 2013 থেকে 15 প্রায় 2-3 বছর ধরে আমি শুধুমাত্র ভুল করেছি। ঠিক আছে? কি ভুল করেছি? আজকে রেল, কালকে ব্যাংক, কালকের এসএসসি সব পরীক্ষা দিতাম। তারপরে 2016 তে এসে মোটামুটি 2015 তে ভুলগুলো মোটামুটিভাবে ভেঙে গেছে। তখন আমি মোটামুটিভাবে এই যে ব্যাংক, রেল সব মোটামুটি এগুলোকে বাদ দিয়ে ব্যাংকের পরীক্ষাটাকে বিশেষ করে আমি ওইখানে অমিট করে দেই। বাদবাকি পড়াশুনো করি একটা ওভারঅল সিলেবাস কমপ্লিট করার জন্য, যেটাতে রেল, এসএসসি, স্টেট গভর্নমেন্ট কভার হয়ে যাবে। তার মধ্যে কি ম্যাথ, ইংলিশটা আমার মেন ফোকাস। এই দুটোকে আমি এমন পড়ে নেব যাতে আমাকে ভবিষ্যতে আর এটার দিকে মাথা ঘোরাতে না হয়। এবং তুমি দেখবে ম্যাথ, ইংলিশ তুমি একবার যা পড়বে, আগামী যতদিন তুমি চাকরি না পাবে ততদিন পর্যন্ত সেই একই জিনিসকে বারবার রগড়াতে হবে। ম্যাথের একটা চ্যাপ্টার থেকে 300, 350 অঙ্ক করলে মোর দ্যান এনাফ। প্রত্যেকটা অঙ্ক ভ্যারাইটিস দেখে সেখানে তুমি শর্টকাট জেনে সেখানে তুমি কীভাবে অঙ্কগুলোকে তাড়াতাড়ি করা যায় যদি শিখে নিতে পারো একবার, ওয়ান টাইম ইনভেস্ট যদি করো, তাহলে তোমার আর অসুবিধা হবে না। ঠিক আছে? তো এইখানে এই ব্যাংকের পরীক্ষাটাকে কেন বাদ দিলাম ভাই? কারণ বাদ দিলাম হচ্ছে ব্যাংকের জিআই হচ্ছে যথেষ্ট টাফ লেভেলের হয়। ব্যাংকের ইংলিশটা যথেষ্ট টাফ লেভেলের হয়। সেই তুলনায় এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, রেল এবং আমাদের হচ্ছে স্টেটের মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে সমস্ত পরীক্ষাগুলো হতো, মোটামুটি সবকটার সিলেবাস কভার করে যেত। একটা সিলেবাস যদি তুমি মেনটেন করে চলো ঠিকঠাক করে, এই 3টে পরীক্ষা তোমার কভার হয়ে যাবে। অবশ্যই ইংলিশকে তোমাকে স্ট্রং পয়েন্ট ভাই বানাতে হবে। ইংলিশ যদি স্ট্রং না বানাও, কোনো অসুবিধা নেই, তুমি শুধুমাত্র রেলের পরীক্ষা দিতে পারবে। আজকের রেলের পরীক্ষাটা এত বেশি ফ্রিকুয়েন্ট পরীক্ষা হচ্ছে, এর আগে কিন্তু ভাই হয়নি। 2019-এর আগে 2019-এর আগে, তার আগে রেলের পরীক্ষা সম্ভবত হয়েছিল 2014 বা 15-তে। 2014 বা 2015-তে পরীক্ষা হয়েছিল রেলের পরীক্ষা। তারপরে 2024 থেকে বর্তমান সময় 2024, 25, 26 গড়গড়িয়ে পরীক্ষা হচ্ছে রেলের পরীক্ষা। ঠিক আছে ভাই? এবারে এখানে হচ্ছে 2016। এবারে আসি মেন কথাতে। তুমি একবার যে বা যারা এই ভিডিওটা ভাই দেখছো, তোমাদের যদি পরিচিত কোনো দাদা দিদি থাকে, তাদেরকে গিয়ে একবার প্রশ্ন করে নেবে 2016 নয়, তার আগে থেকেই 2000 মোটামুটি 15 থেকে 2018 বা 19 সাল পর্যন্ত এই সময়টা ছিল হচ্ছে সরকারি চাকরি প্রার্থী ছেলেমেয়েদের কাছে সুবর্ণযুগ। কেন সুবর্ণযুগ? ভাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট নোটিফিকেশন বার করেছে। স্টেটের বের করেছে, সেন্ট্রালের বের করেছে, রেল, এসএসসি বের করেছে। স্টেটের ভালো ভালো পরীক্ষা হয়েছে। এবং তোমাকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, 2013-র আগে পর্যন্ত ডব্লিউবিসিএস পরীক্ষাটা হতো ডেসক্রিপটিভ প্রসেসে। 2014 থেকে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা হওয়া শুরু হলো হচ্ছে অবজেক্টিভ পরীক্ষা। এবং তোমরা আজকের ওই টেস্টটা তোমরা ভাই পাবে না। সত্যি কথা বলতে আজকে 2024-এর যে পরীক্ষা 2016-তে এখনও পর্যন্ত হয়নি, এরকম ধরনের অরাজকতা ভাই এর আগে কখনো তৈরি হয়নি। 2014 থেকে মোটামুটিভাবে 2020-তে লকডাউন ছিল, 2021-22 পর্যন্ত এই পরীক্ষা 2014 থেকে 2022 এই সময়কালটাতে ডব্লিউবিসিএস কোনো পরীক্ষা ভাই হোক না হোক, পরীক্ষা প্রচুর হয়েছে। একটা পরীক্ষার নাম তোমাকে বলবো, কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা প্রতি বছর হয়েছে। এবং ফর্ম ফিল আপ হতো কখন? নভেম্বর, ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ হতো। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রিলির পরীক্ষা হয়ে যেত। আগস্ট বা সেপ্টেম্বর বা পুজোর ঠিক আগেটায় হয়ে যেত হচ্ছে ডেসক্রিপটিভ পরীক্ষা, মানে সরি মেন পরীক্ষা।
এবং যেটার মেন পরীক্ষা হতো কত, অবজেক্টিভ। এবং এই 2014 সালে ভাই যখন ডব্লিউবিসিএসটাকে অবজেক্টিভ করা হয় না, তখন একটা মানে প্রথম যে পয়েন্টটা রাখা হয়েছিল কি, অবজেক্টিভ যদি পরীক্ষা হয় তাহলে অবজেক্টিভ পরীক্ষাতে ইভ্যালুয়েশন ভালো হবে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করা যাবে। সেই বেসিসের উপর মানে সেই ভিত্তিতে 2024-এ হচ্ছে অবজেক্টিভ মেন পরীক্ষার শুরু হয়েছিল ডব্লিউবিসিএসের, এবং পরীক্ষা খুব ভালো মতোই নেওয়া হচ্ছিল। ঠিক আছে ভাই। এবং তুমি দেখো এই সময় রেলেরও নোটিফিকেশান বেরিয়েছে 2014, এই 15, 16, এই 19-এর মাঝখানে মোটামুটি ম্যাক্সিমাম এনটিপিসি, গ্রুপ ডি পরীক্ষার ফর্ম বেরিয়েছে। এসএসসির যেরকম তুমি ধরা বাঁধা দেখো, এসএসসি কিন্তু এখন দাঁড়িয়ে তুমি যেটা দেখছো প্রত্যেক বছর ক্যালেন্ডার বার করে, ক্যালেন্ডার হচ্ছে প্রকাশ করে, এটা কিন্তু ভাই 2016, 17, 18, 19 সালে এই এসএসসি পরীক্ষা, এই এসএসসি মানে কি, এখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই যে পরীক্ষা, স্টেনোগ্রাফি, এই যে পরীক্ষাগুলো হতো, এই পরীক্ষাগুলো কিন্তু রেগুলার হতো না ভাই। এখন যেমন তুমি দেখো এসএসসি হচ্ছে বছরে অ্যাটলিস্ট 4-5টা পরীক্ষা, সিপিও আছে, জিডি আছে, 4-5টা পরীক্ষা একদম সিকোয়েন্স ওয়াইজ, একদম যেরকম ক্যালেন্ডার বার করে সেই অনুযায়ী হচ্ছে। এটা কিন্তু ভাই এই 2016 আর 2019-20 এই সময় কিন্তু এক্সপেক্ট করা যেত না। এবং সেই সময় এই পরীক্ষাগুলো হতো হচ্ছে অফলাইন, এবং সেখানে সবথেকে বড় প্রবলেমটা ভাই কী হতো জানো তো, অফলাইন পরীক্ষা হতো 3টে বা 4টে শিফটে পরীক্ষা হতো, 3টে-4টে শিফটে পরীক্ষা হতো, ম্যাক্সিমাম সময় কী হতো, প্রশ্ন আউট হয়ে যেত। দ্বিতীয় কী হতো, সবথেকে যেটা বড় প্রবলেম, কোনো নর্মালাইজেশন সিস্টেম ছিল না, এবং পরীক্ষা হতো 2টো বা 4টে শিফটে। ধরো 20 তারিখে সকালে একটা মর্নিং, একটা হচ্ছে আফটারনুন সেশন, 21 তারিখে মর্নিং একটা, আফটারনুন সেশন, এবং সেখানে হচ্ছে কিন্তু 200 নাম্বারে করে ভাই পরীক্ষা হতো, 200 নাম্বার, 200টা প্রশ্ন থাকতো, ম্যাথ 50টা, ইংলিশ 50টা, জিকে 50টা, আর তোমার রিজনিং 50টা, এরকম থাকতো। পরপর সেটা শর্ট হয়ে 2020-21 সালে সম্ভবত এসে ওটা হচ্ছে 25টা করে প্রশ্ন, 2 নাম্বার করে, টোটাল 100টা প্রশ্নের ফরম্যাটে এলো। তখন কিন্তু এই এসএসসির যে সিস্টেমটা খুবই ভাই বাজে অবস্থা ছিল। প্রশ্ন চুরি হওয়া থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন মিসম্যানেজমেন্ট হতে থাকলো। আগের দিনের শিফটে প্রশ্ন একদম জলের মতো সহজ, তারপরের দিনের সেকেন্ড শিফটে প্রশ্ন হচ্ছে একদম কঠিন প্রশ্ন, কোনো নর্মালাইজেশন নেই। এখানে ছেলেমেয়েরা কিন্তু অনেকটা মানে ওদের সঙ্গে খারাপ হয়েছিল এই ব্যাপারে। সেটা হচ্ছে দেখো 2016 থেকে 19-এর। কিন্তু তুমি যদি সেই এসএসসিকে, সেটা নিয়ে কিন্তু দিল্লিতে অনেক আন্দোলন হয়েছে। তারপরে পরীক্ষা হয়ে গেল কি অনলাইন, টোটালি সিবিটি ফরম্যাটে, কম্পিউটারাইজ বেসড টেস্ট, সেই ফরম্যাট এলো। তারপরে 2020 থেকে 2000 মোটামুটি 20-তে করোনা ছিল, কিন্তু তারপরে 2000 সেটা 21 থেকে যদি বলি, বর্তমানে 2026-এ স্মুথ ছিল বলা যেতে পারে, কিন্তু মাঝে একটু গন্ডগোল করেছে। 2025-এ এরা কি করলো, নতুন একটা ভেন্ডরকে দিল, এসএসসিকে বাদ দিয়ে নতুন একটা ভেন্ডরকে দিল, এডিকুইটি। সে হচ্ছে চুরি করা শুরু করলো। কিভাবে? ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েকে পরীক্ষার সেন্টার দিল হচ্ছে ভুবনেশ্বর থেকে আরও বহু দূরে, নর্থ দিল্লির ছেলেমেয়েকে দিচ্ছে কেরালায় সেন্টার। এইভাবে করে প্রচুর মিসম্যানেজমেন্ট হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই যে এডিকুইটি সংস্থাটা, এরা হচ্ছে আবার সম্ভবত, আমি যতটুকু মনে পড়ছে, নিটের যে চুরি জামারি হয়েছিল, যে স্ক্যাম হয়েছিল, তার সঙ্গে কিন্তু এইটাও কিন্তু, এই এডিকুইটি তার সঙ্গেও কিন্তু যুক্ত ছিল। তাদেরকে নিয়ে এসে এই এসএসসিতে বসিয়ে 2025-এর পরীক্ষাটা পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। তার আগে কিন্তু 2021, 22, 23, 24 ভালো পরীক্ষা হয়েছে, টিসিএস কন্ডাক্ট করতো, খুবই ভালো পরীক্ষা হয়েছে। তাহলে সেটা হচ্ছে 25-এ গিয়ে একটু প্রবলেম হয়েছে, কিন্তু 26-এ, 25-এর কিন্তু প্রথম 1টা-2টো পরীক্ষাতে হয়েছে, তারপরের পরীক্ষাগুলোতে শুধরে নিয়েছে, মোটামুটিভাবে ঠিক করেছে। 26-এ এসে এরা আবার নতুন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা শুরু করেছে, যেটা হচ্ছে সেকশনাল টাইমার, যেটা হচ্ছে ব্যাংকের পরীক্ষাতে আছে। ম্যাথের জন্য ধরো 25 মিনিট বরাদ্দ, আমি কথার কথা বলছি, 25 মিনিট বরাদ্দ, জিআইয়ের জন্য 25 মিনিট বরাদ্দ। তুমি একটা জিনিস ভাই ভাবো, আমার কাছে ম্যাথ, ইংলিশ, জিআই এবং হচ্ছে জিকে, যদি 25টা করে ভাই প্রশ্ন থাকে, এটা 25, এটা 25, এটা 25 এবং এটা 25টা করে যদি প্রশ্ন থাকে, টোটাল হচ্ছে আমাদের কত, 60 মিনিট টাইম থাকে, 1 ঘন্টায় করতে হয় 60 মিনিট। তো স্বাভাবিকভাবে স্যার এখানে আমরা যেটা পাই,
যে ইংলিশ করতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, জিকেও করতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, 5, 5, 10 মিনিট চলে গেল 60 মিনিটের মধ্যে। তো সেখানে রইল বাকি 50 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম সময়টা লাগে হচ্ছে স্যার ম্যাথে। ম্যাক্সিমাম সময়টা লাগে ম্যাথে। জিআই করতেও মোটামুটি 25টা জিআই করতে ম্যাক্সিমাম কত সময় লাগবে? 20 মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম, তাও নয়। তো এই গেল তোমাকে প্রত্যেকটা ঘটনা আমি একটা, একটা করে খুলে, খুলে বললাম। রেলের পরীক্ষা কি বললাম স্যার? রেলের পরীক্ষা হচ্ছে অনলাইন হতো 2014-15 বা 16 সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে এই সময়ে একটা পরীক্ষা হয়েছিল। তারপরে 2019 তারপরে 2024 এ এসে রেল মোটামুটি চাঙ্গা হয়ে গেছে। প্রচুর পরীক্ষা নিচ্ছে। এবারে এত কিছু বলার ভাই তোমাকে একটা উদ্দেশ্য, তুমি একটা কথা ভাববে, এই যে 2015 বা 2016 তে যে সমস্ত ছেলেমেয়ে পড়াশোনা করেছিল ভাই, যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছিল ইনক্লুডিং মি, আমিও 2016 তে যে চাকরিটা করছি 2016 তে পাওয়া চাকরি, মানে পরীক্ষায় বসা চাকরি। সেই চাকরির নিয়োগ হয়েছে 2019 এ, তখন আমি হচ্ছে পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি। 2000 এই যে 19 সাল, 2000 আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্টেটে যে পরীক্ষা হতো ভাই, ডব্লিউবিসিএস পরীক্ষা প্রতি বছর হতো। এছাড়াও এর সঙ্গে পরীক্ষা হতো তোমার কেপি, কৃষি প্রযুক্তি সহায়ক, কেপিএস, কৃষি প্রযুক্তি সহায়ক। এর সঙ্গে পরীক্ষা হয়েছে ফুড এসআই, এর সঙ্গে পরীক্ষা হয়েছে মিসলেনিয়াস, এর সঙ্গে পরীক্ষা হতো ক্লার্কশিপ, এর সঙ্গে পরীক্ষা হতো মোটর ভেহিকেল ইন্সপেক্টর। ঠিক আছে? এরকম অন্তত 10টা থেকে 15টা পরীক্ষা কিন্তু আমাদের হতো। কোন সময়? এই 2013, 14, 15, 16, 17 এই সময়টাতে হতো। বছরে অন্তত 4টে থেকে 5টা পরীক্ষা তো ভাই তুমি দিতে পারতে। এবং কি হতো? যারা পুরনো, আমি সবসময় এই কথাটা কেন বলি, কারণ পুরনো ছেলেমেয়েদের বা স্টুডেন্টদের থেকে তুমি এই এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবে। এই যে 2015, 16, 17, 18 সালটা ছিল না ভাই, কোনো রবিবার আমরা বসে থাকতাম না। কোনো না কোনো পরীক্ষার মেন, কোনো না কোনো পরীক্ষার প্রিলিমিনারি আমরা দিতে যেতাম। এইটা সময়টা ওই জন্য বললাম, এই 2016 পর্যন্ত না, 16, 17, 18 এই সময়গুলো ছিল হচ্ছে আমাদের গোল্ডেন টাইম। এবং সেই সময়টাকে আমরা ভাই কাজে লাগিয়েছিলাম বলে এই সময়টাতে দেখবে যারা পড়াশুনো করতো তাদের ম্যাক্সিমামই কিন্তু কোনো না কোনো জায়গাতে ভাই চাকরি করছে। আমার পরিচিত, তোমাকে আমি বললে বিশ্বাস করবে না, 2000 এই সময়টাতে যতগুলো আমার বন্ধু ছিল বেলঘরিয়াতে যখন আমি থাকতাম, যতগুলো বন্ধু ছিল তারা কেউ ভাই বসে নেই। কেউ না কেউ কোনো না কোনো জায়গাতে চাকরি করছে। কেউ ডব্লিউবিসিএস গ্রুপ সি, গ্রুপ বি, কে রেলের হচ্ছে লোকো পাইলট, কেউ হচ্ছে রেলের হচ্ছে গ্রুপ ডি। আমি যেমন স্টেট গভর্নমেন্টের ক্লার্কশিপ পেয়েছিলাম। এরকম প্রচুর ছেলে মেয়ে আছে। কেউ এই সময়টাতে যারা প্রপার ঠিকঠাকভাবে ভাই পড়াশোনা করেছে না, কেউ আজকে বসে নাই। কিন্তু আজকের 2020 পরে 2020 থেকে এই 5 বছরের ভাই সালটা না, এটা একটা অভিশপ্ত সাল। 2020 থেকে এই 25 সালটা একটা অভিশপ্ত সাল। কারণটা কি? এই সময় পরীক্ষার স্ট্র্যাটেজিগুলো পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে। প্রথম কথা হচ্ছে 2020 থেকে 25 মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি পুরোপুরি শীত ঘুমে থেকেছিল। একটা পরীক্ষা ভালো করে নিতে পারেনি। ডব্লিউবিসিএস ভাবো 21-22 পর্যন্ত গেছে, 23-24 এসে এমন আটকে গেছে পরীক্ষাই আর হয়নি। একটা পরীক্ষার রেজাল্ট বার করছে 3 বছর পরে। ক্লার্কশিপের খাতা দেখছে অজস্র ভুল। 2019 যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়েছিল সেখানে ভ্যাকেন্সি ভাই খুবই ভালো ছিল, কিন্তু তার পরীক্ষা কন্ডাক্ট করার যে পরিস্থিতি, তার যে খাতা দেখা, সেটা যেভাবে খাতা দেখা হয়েছিল সেটা কিন্তু খুব খুব ফেয়ার প্রসেসে খাতা দেখা হয়নি। ঠিক আছে ভাই? তো তাহলে তখন এই সময়টাতে এই যে বললাম না 2000 এই মাঝখানটাতে অন্তত 10-15 রকমের পরীক্ষা হতো। অনলি পরীক্ষা হয়েছে 2020 থেকে 25-26 মধ্যে কি ডব্লিউবিসিএস 2টো বা 3টা নিয়েছে, মিসলেনিয়াস 1টা নিয়েছে, ক্লার্কশিপ 1টা নিয়েছে। কারণ 2019 ক্লার্কশিপের পরে তারপরে আর একটা ক্লার্কশিপ বেরিয়েছে যেটা এখনো পর্যন্ত খাতা দেখা কমপ্লিট হয়নি। এই হচ্ছে ভাই পুরো সিনারিও, অতীত হয়ে যাওয়া বর্তমানে যে সরকারটা। ঠিক আছে? এবং তার সঙ্গে তোমাকে সেন্ট্রালের যে পরীক্ষার পরিস্থিতি সেটাও তোমাকে আমি ভাই বললাম। সেখানে কি হতো? 2019 পর্যন্ত বিশাল বড় মিসম্যানেজমেন্ট ছিল হচ্ছে এসএসসির ক্ষেত্রে, স্টাফ সিলেকশন। 2016 থেকে 19 মাঝখানে মাত্র 2বার পরীক্ষা নিয়েছে।
কিন্তু 2024-এ এসে রেল হচ্ছে জেগে উঠেছে। 2024, 25, 26 পরপর হরদম পরীক্ষা নিয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই। প্রায় 5 থেকে 6 রকমের পরীক্ষা নিচ্ছে, যেখানে হচ্ছে কি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আর 10+2 লেভেল, গ্রুপ ডি, লোকো পাইলট, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 এইভাবে হচ্ছে ভাগ করে। তারপরে হচ্ছে তোমার কি আছে বলো, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, 5 রকম 6 রকমের করে পরীক্ষা নিচ্ছে হচ্ছে রেলে। সেখানে তুমি এসএসসির ক্ষেত্রে দেখো, এসএসসি কিন্তু 2020-21 পরে কিন্তু অনেক সুধরে গেছিল। 21, 22, 23, 24 খুব ভালো পরীক্ষা নিয়েছে ভাই। পরীক্ষার স্ট্যান্ডার্ড মেনটেন করেছে, অনলাইন পরীক্ষা নিয়েছে, পরীক্ষার সেন্টার ম্যাক্সিমামই আমাদের স্টেটের মধ্যেই থাকতো। কিন্তু যখন থেকে 2025 এই এডিকুইটি এসছে তবে থেকেই ক্যাওসটা তৈরি হয়েছে। সেটা নিয়েও প্রোটেস্ট কম হয়নি। এরকম নয় যে সেন্ট্রালের পরীক্ষাগুলো একদম খুব স্মুথলি হচ্ছে, এরকম একবারেই নয়। তাতেও কিছু না কিছু প্রবলেম। তুমি একটা কথা ভাবো ভাই, প্রচুর ঘটেছে এরকম যে এখান থেকে সিট পড়েছে হচ্ছে বিহারে, এখান থেকে সিট পড়েছে ছত্তিশগড়ে, এখান থেকে সিট পড়েছে উড়িষ্যাতে, বেরামপুর, কত দূরে। তাহলে সেগুলো এই সমস্ত কিন্তু মিসম্যানেজমেন্ট আছে। তা সত্ত্বেও কিন্তু ভাই এখানে পরীক্ষা হয়েছে, এখানে কিন্তু লোকজন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। ঠিক আছে? এবারে তোমার জন্য যেটা অপেক্ষা ভাই করে আছে সেটা হচ্ছে 2026-এ নিউ যে গভর্নমেন্ট আছে তার থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, তোমার স্ট্র্যাটেজি কি হবে, ঠিক আছে? তোমাকে আমি একটা কথা বলছি, এটা তুমি মিলিয়ে নেবে। আগামী অন্তত 2 থেকে 3 বছর খুব ভালো মতো নোটিফিকেশন আসবে, খুব ভালো মতো আসবে। কারণ আমি এটা দেখেছি, যখন যে কোনো সরকার যখন ক্ষমতায় আসে, তারা প্রথমটা মোটামুটি ঠিক খুব ভালো মতো চালায়। কিন্তু তারপরে সামহাউ লোভ, ক্ষমতার বশবর্তী হয়ে বা যে কোনোভাবে হোক, ওটা আর ধরে রাখতে পারে না। আমাদের ওই জায়গাটাকে ভাই ক্যাপচার করতে হবে। আগামী 2 বছর 3 বছরের মধ্যে যে কটা রিক্রুটমেন্ট ভালো মতো হবে, তোমাকে সেটাই কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। তার জন্য তোমাকে ম্যাক্সিমাম এই 6 থেকে 7 মাস টাইম তোমাকে দিতেই হবে। আমি সবসময় বলি, এবং আমাদের এখানে যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি যদি আমাদের ডেসক্রিপশানে চলে যাও, ওখানে দেওয়া আছে লিঙ্ক, ওখান থেকে তুমি যদি জয়েন করো, টোটাল 6 মাসের আমরা একটা স্টাডি প্ল্যান বানিয়েছি, 6 মাস, এবং রেগুলার ডিসিপ্লিন ওয়েতে প্রত্যেকদিন সকালবেলা করে হচ্ছে সেখানে আমরা পোস্ট করি কি পড়তে হবে। তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখো, তোমাকে সেখানে দেখতে হবে তোমাকে কি পড়তে হবে। তার জন্য একটা পিডিএফ তোমাকে আমি একদম বছরের প্রথমে শেয়ার করে দিয়েছি। সেখানে যেটা তুমি পাচ্ছ, দেখো এরকম করে, এটা হচ্ছে অলরেডি 106তম ক্লাস চলে গেছে। সেখানে পলিটি দেখো 30 স্টেট লেজিসলেচার, ম্যাথের ক্ষেত্রে প্রফিট লস ক্লাস 8, এইটা শুধু এইটুকুই। তার আগের দিনে তুমি যদি শিডিউলটা দেখো, সেখানে দেওয়া আছে দেখো 102 ডে। দেখো রিজনিংয়ের হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ম্যাথের হচ্ছে প্রফিট লস ক্লাস 6, এইভাবে পলিটি হচ্ছে চিফ মিনিস্টার। এরকম করে পুরো 6 মাসের স্টাডি প্ল্যান বানানো হয়েছে। সব সময় তোমার এটা মনে হবে, যে বা যারা তোমরা সরকারি চাকরির জন্য আজকে ভাই পড়ছো না, তোমাদের প্রত্যেকের সবসময় মনে হবে এই চাকরিটাই আমার হয়ে যাবে চাকরি, এটাই হচ্ছে আমার জীবনের লাস্ট পরীক্ষা দেওয়া, এই চাকরিতেই আমি সিলেক্টেড হয়ে যাব। তোমার মাইন্ডসেট ওটা থাকবে। তুমি পড়াশুনো এমনভাবে করবে যেন মনে হয় যেন ওটা আমি নিয়ে নেবো, কিন্তু তারপরেও তুমি দেখবে 99% কেসে তুমি ওটাতে সাকসেসফুল হবে না। তুমি কোন চাকরিটা পাবে তুমি আগে থেকে কখনোই ভাই ডিসাইড করে সেট করে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এটা হতেই পারে না। ওটা রেয়ার কিছু লোকের ক্ষেত্রে হয়, তোমার ক্ষেত্রেও ঘটবে। তুমি যদি সেই লেভেলের ডিসিপ্লিন হয়ে যাও, প্রত্যেক দিনের বেসিসে পড়াশোনা করছো, মোবাইলকে কম ইউজ করছো। মোবাইল ভাই যত ইউজ করবে তোমার ব্রেন পাওয়ারটা তোমার কমে যাবে, তুমি মনে করতে পারবে না যে 2 দিন আগে তুমি কি পড়েছিলে। এই জন্য মোবাইলটাকে ছেড়ে দেওয়ার যত তাড়াতাড়ি তুমি চেষ্টা করবে, তত তোমার পক্ষে মঙ্গল। যেটা বলছিলাম, 2026টা এখান থেকে তুমি, আমার মতে বলে, আগামী 1 বছর 2 বছরের নোটিফিকেশন আসবে। এটা হয়ে এসেছে ভাই। তোমাকে যেটা দেখালাম না, সরকার 2011-তে গঠিত হয়েছিল। 11 থেকে 16, 17, 18 পর্যন্ত খুব ভালো করে পরীক্ষা নিয়েছে এখানে। আমি আমার স্টেটের কথা বলছি। প্রত্যেকে ভাই, অনেকে বলে যে এত যদি চাকরি দরকার, সেন্ট্রালে চলে যাও। ভাই আমি এখানে ভোট দিয়ে আমি কেন সেন্ট্রালে কি করছে দেখতে যাব? কেন দেখতে যাব আমি? তাহলে এখানে আমি ভোট কেন দিয়েছি? আমি এখানে ভোট দিয়ে আমি আমার শরীরের চিকিৎসা করাতে যাব চেন্নাই। আমি এখানে ভোট দিয়ে আমি বলব যে সেন্ট্রালে গিয়ে আমি চাকরি করব। তাহলে এখানে ভোট নেওয়ার মানেটা কি? এইগুলো ভাই প্রশ্ন করতে শেখো। আর সবথেকে বড় কথা যেটা সবাইকে আমি বলি,
প্রচুর লোক চলে আসবে, এখানে অনেক ধরনের কথা বলবে। কোনো নেতা, কোনো দলের তুমি হচ্ছে সাপোর্টার হওয়ার আগে ইন্ডিপেন্ডেন্টলি তুমি তোমার পেট কিভাবে চালাবে, তোমার ফ্যামিলি কিভাবে চালাবে সেটাকে আগে ঠিক করে নাও। কেউ তোমাকে খাওয়াতে আসবে না, কেউ তোমাকে পড়াতে আসবে না, কেউ তুমি গাড্ডায় পড়ে গেলে তোমাকে তুলতে আসবে না। তুমি বিশাল বড় পার্টির কার্যকর্তা, বিশাল বড় পার্টির হচ্ছে তুমি সাপোর্টার। কোনো রকম যদি তোমার সঙ্গে অঘটন ঘটে যায় না, আমি বলছি যদি আমার সঙ্গে আমি যদি পার্টি করতাম, আমি যদি করতাম, আমি যদি আজকে একটা পা কেটে চলে যেত, আমি যদি বাড়িতে পড়ে থাকতাম, কেউ ভাই আমাকে দেখতে আসতো না। কেউ না। এটা বাস্তব, জিনিসটাকে মানতে শেখো। এইজন্য কোনো দলের, কোনো নেতার উস্কানিতে কিছু করার আগে, কাউকে বাজে কথা বলার আগে, কোনো দলের যে একদম অন্ধভক্ত হওয়ার আগে, কোনো নেতার অন্ধভক্ত হওয়ার আগে, আগে নিজের কিভাবে তুমি লাইফস্টাইলটা চালাবে, তুমি তোমার কিভাবে ইনকামটা করবে, তোমার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে, এরকম তো নয় যে তুমি নেতার পেছনে ঘুরে বেড়ালে তোমার বাবার যদি ক্যান্সার হয়, তার ক্যান্সারের পুরো টাকাটা তুমি নেতার পাশ থেকে পেয়ে যাবে। এই এক্সপেক্ট ভাই তুমি কোনোদিনই করতে পারবে না। এই ধরনের জিনিস যদি তুমি নিজে তৈরি করো, তুমি একটা পড়াশুনো করে তুমি চাকরি করছো, তুমি পড়াশুনো করে বা তুমি একটা নিজের ইন্ডিভিজুয়াল একটা বিজনেস চালাতে পারছো, তখন তুমি কারোর সাপোর্টার হয়ে যাও, কাউকে হেট করো, কাউকে এটা বলো সেটা বলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি এই মানসিকতায় থাকো যে ও একটা উস্কে দিয়েছে, আমি সেটা নিয়ে দুজনকে গালাগালি করব, আমি সেটা নিয়ে হচ্ছে দুটো বাজে কথা বলবো, সেটা নিয়ে ফেসবুকে বড় বড় ভাষণ দেবো, কোনো লাভ নেই ভাই। তোমার ওটা লাইফ, বাস্তব লাইফের সঙ্গে তোমার কোনো মিলই নেই। ওটাতে তুমি একবার ডিপলি ভাবো, তুমি কোনোদিন ওখান থেকে সামান্য ১০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবে না। তাতে লাভটা কি তোমার? তুমি কারোর হয়ে গলা ফাটালে কি লাভ? আগে ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা করো ভাই। যে দুনিয়া এধার-ওধার হয়ে গেল, আমার কিছু হবে না। সেরকম সেটআপ, সেরকম ব্যাকআপ তুমি আগে বানিয়ে নাও। ঠিক আছে ভাই, বোঝা গেল? সেই জন্য তোমাকে বলছি, আরেকটা জিনিস মনে রাখবে ভাই, সরকার যাবে, সরকার আসবে, ৬০ বছর বয়স পর্যন্ত তুমি যেখানে থাকার সেখানে ঘুঁটি গেড়ে বসে থাকবে। ঠিক আছে? অনেকে দাবানোর চেষ্টা করবে, অনেকে অনেক কথা বলবে। কিচ্ছু যায় আসবে না ভাই। এ আসবে, সে যাবে, দাদা যাবে, দিদি আসবে, দিদি যাবে, দাদা আসবে। যে যাবে আসবে, যাই হোক। তুমি তোমার জায়গাতে ফিক্সড থাকবে। অতএব তোমার মাইন্ডসেটটাকেও সেভাবে বানিয়ে নাও, আগে আমার ভালোটা আমি দেখব। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। কারণ তুমি লোকের ভালো দেখতে গেলে তোমার ভালো কে দেখবে তার কিন্তু কোনো হিসাব তুমি কোনোদিনও পাবে না। তাই জন্য বলছি ২০২৬ এটাকে আমি জানুয়ারি মাস থেকেই তোমাদেরকে বলছিলাম যে কামব্যাক করার জন্য একটা ভালো রুটিন ফলো করো। তাতে আমি হচ্ছে আমাদের টেলিগ্রামে আমি বারবার বলি যে কারা এখনো রুটিনে টিকে আছো। প্রথম ওটা ছিল ২০০০, ৩০০০, এখন সেটা এসে ঠেকেছে মাত্র ৫০০ বা ৬০০ তে। কারণ কি? স্যার আমার দ্বারা হচ্ছে না। কারণ কি? কি দরকার এই রুটিন ফলো করে? আমার এমনিই হয়ে যাবে। অবশ্যই তোমার এমনি যদি হয়ে যায় সেটা তার থেকে বেটার কি করে হতে পারে? আমি আমার চলা রাস্তা যদি সঠিক হয়, তাহলে আমি কে কি জ্ঞান দিল আমি কেন নিতে যাব? কারণ আমার চলা রাস্তাটাই কমফোর্টেবল বলেই আমি নিয়েছি। তাহলে অন্য কে কি কমফোর্টেবল তৈরি করে দেবে, কে কি বলবে, কে শিডিউল তৈরি করে দেবে, রুটিন তৈরি করে দেবো, আমি তো স্বাভাবিকভাবে ওটা মেইনটেইন করা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমার চলা রাস্তাটা আমি নিয়ে প্রত্যেক পদে, পদে ভুল করছি, তাহলে সেই রাস্তাতে চলার কি মানে আছে? তার থেকে বেটার যে কেউ যদি আমাকে গাইড করে দেয়, সেই গাইডেন্স এ চলাটা হচ্ছে বেটার না? সেই জন্য তোমাকে ভাই বলা, ২০২৬ এই সময়ে আগামী ১ বছর ২ বছরে হয়তো ভালো মতো রিক্রুটমেন্ট হবে। ওটা তোমাকে ভাই কাজে লাগাতে হবে। না হলে কিন্তু আবার তুমি চোখের জল নাকের জল হয়ে যাবে আগামী বছর পরে। কোন সরকার, তার কি মোটিভ আছে, তার কি পদক্ষেপ আছে, ওটা আমরা আগে থেকে কেউ বলতে পারব না। কিন্তু এটা অবশ্যই বলা যাবে যে কিছু অন্তত ১ম এ আসবে। যেভাবে একটা ভোট চলে গেল, একটা বেকারদেরকে পুরোপুরি তাচ্ছিল্য করে যে এরা না ভোট দিলে কিছু যায় আসে না আমার। এরকম একটা অ্যাটিটিউড নিয়ে যেখানে একটা সরকার ভোট হচ্ছে যেখানে, তো সেখানে ভাই সেই সরকার থাকা না থাকা পরিষ্কারভাবে বলতে গেলে না থাকাই বেটার। কারণ একটা সরকারের যুব সমাজকে তাদের যে হচ্ছে ম্যান পাওয়ার তাদেরকে নষ্ট করে দেওয়া, এটা কোনোভাবেই ভবিষ্যতের বিশাল কিছু উন্নতি হবে এটা কিন্তু হতে পারে না। ঠিক আছে? তো সেই জন্য বলা এখানটাতে যে বারবার করে বলছি ভাই পড়াশোনাটা যেভাবে করছিলে সেভাবে করো। আমরা যেভাবে প্রত্যেক পরীক্ষা ওরিয়েন্টেড হচ্ছে কিছু ফ্রি ক্লাস YouTube এ করাই, কিছু পেইড ক্লাস আমাদের আছে সেগুলো করানো আছে। তোমার যেটা ভাল লাগে তুমি সেটা রেডি করো। ঠিক আছে ভাই? তো সেই জন্য লাস্ট আমি তোমাকে আরেকবার বলতে চাই, আগামী ৬ মাস তুমি ভুলে যাও দুনিয়াতে কি হচ্ছে।
কে কি মন্ত্রী পেল, কে কি হলো, এগুলোর সঙ্গে তোমার বাস্তব জীবনের কোনো সরাসরি সম্পর্ক নেই। যেটা সম্পর্ক আছে একটা, যেটার থেকে তুমি বারবার সরে যাচ্ছ, সেটা হচ্ছে তুমি কি করতে পারো। তুমি 10টা এমসিকিউ পেলে কটা উত্তর দিতে পারছো, 50টা ম্যাথ পেলে কটা ম্যাথ করতে পারছো, আগে ভাই সেটা দেখো। ও তো চাকরি দিল না, সে তো চাকরি দিল না, কিন্তু তুমি ভাবো তুমি একটা পরীক্ষার ওএমআর দেখেছো? তুমি একটা পরীক্ষার প্রিলি দিতে পেরেছো? দিতে পারোনি। কিন্তু আমি ছুটে বেড়াচ্ছি, ও এটা বলল, সে সেটা বলল, সে সেটা করলো না, সে সেটা করে দিল। কি দরকার ভাই এসব করার? আগে নিজেকে ভাই তৈরি করো যে আগামী 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে যে কটা ফর্ম ফিল আপ হবে তাতে আমার একটা নাম থাকবে। এই মাইন্ডসেট নিয়ে ভাই পড়াশুনো করো। আর দুনিয়া কোথায় কি হয়ে গেল কোনো দিকে ভাই তাকানোর দরকার নেই তোমার। আর তুমি কারুর দ্বারা ওই ম্যানিপুলেট যদি হও, কে তোমাকে উস্কে দিয়েছে, এই সরকার এই করবে, কেউ উস্কে দিয়েছে, ওই সরকার এলে এই হবে না, এগুলোতে যদি তুমি পড়ে যাও তাহলে তুমি পুরো শেষ হয়ে যাবে ভাই। একমাত্র পড়াশুনোটা ভাই তোমার হাতে আছে, এটাকে কাজে লাগাও এবং সেটা আবারও বলছি, ভালো করে পড়াশুনো করো। যে কটা নোটিফিকেশান বেরোবে তাতে যেন আমার একটা নাম থাকে। ম্যাথ, ইংলিশ ভালো করে ভাই রেডি করো এবং বাদবাকি জেনারেল স্টাডিজ যেভাবে শিডিউল দেওয়া আছে তুমি যে কোনো একটা বই ভাই নাও। প্রচুর বুক লিস্ট, অমুক বই, তুমুক বই বানানো আছে এই চ্যানেলে। তুমি সেগুলো দেখতে পারো। সেগুলো থেকে যে কোনো ১ টা ২ টো বই তুলে নাও, দিয়ে পড়ো। পড়াটাই ভাই তোমার হাতে আছে। এইটুকু অন্তত তুমি করো যে হ্যাঁ, আমি পড়াশুনো ঠিক রেখেছি, এবারে আমি রাজ্য রাজনীতি, দেশের জিও পলিটিক্স কী হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, দেখব। কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই আমি একটা পরীক্ষার প্রিলি পাস করতে পারছি না। কিন্তু তারপরেও কে কি বলছে, কে কি খেতে বলছে, কে কি খাওয়া যাবে না বলছে, আমি সেগুলো নিয়ে মারামারি করছি। এগুলোতে ভাই একদমই ঢুকবে না। তোমার তুমি হচ্ছে স্টুডেন্ট, তোমার একটাই লক্ষ্য হওয়া উচিত আমি কতটা পড়াশোনা করছি। একবার ভাবো ২০১৬ যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল, সেটাতে যাদের নাম ছিল তারপরে চুরিচামারি করে আবার রি-এক্সাম হয়েছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভাবো ২০১৬, ১৭, ১৮, ১৯, ২০ এই সময় যে পরীক্ষাগুলো হয়েছিল, এমনকি ২০২৩ যে ক্লার্কশিপ পরীক্ষাটা হয়েছিল, তুমি ভাবো তুমি যদি প্রিলি পাস করতে পারোনি সেই পরীক্ষাটাতে, তাহলে তুমি ভাবো তোমার প্রিপারেশনটা কোন লেভেলে আছে? আমি একটা পরীক্ষার প্রিলি পাস করতে পারছি না। অতএব তাহলে আমার এটা ইম্পোর্টেন্ট নয় কি যে আমার পড়াশোনাটাকে আগে ফোকাস করা উচিত? সেটা না করে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ছুটে বেড়াচ্ছ এদিক ওদিক। এইটা ভাই করো না। আমি আবারও বলব, পড়াশোনাটাকে ভালো করে পড়াশোনার মতো জায়গাতে করো। ৬ মাস ৭ মাসে দেখো কি, কি নোটিফিকেশন আসছে, কিন্তু তার সঙ্গে নিজেকে যেন একদম খুব ভালো করে তৈরি করে রাখতে পারো। ঠিক আছে ভাই? আচ্ছা, আরেকটা জিনিস বলার, এটা হচ্ছে আমাদের অ্যাপ। তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে। এখানে বিভিন্ন ধরনের কোর্স দেওয়া আছে, ফ্রি কোর্স, ফ্রি মক টেস্ট, পেইড মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এইসব জিনিস এখানে দেওয়া আছে। তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আর এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তুমি যে এই চ্যানেলে দেখছো, এটা আমাদের ডেডিকেটেড এসএসসির জন্য একটা আলাদা চ্যানেল আছে। প্লাস আদার্স আরও ১ টা ২ টো চ্যানেল আছে, সেগুলোতেও কাজ শুরু হবে। ঠিক আছে? চলো ভালো থাকবে। একটাই তোমার এজেন্ডা, সেটা হচ্ছে তোমার পড়াশুনো করা এবং ভালো করে পড়াশুনো করা। আশা করা যায় কিছু হয়তো হবে। আগামী ২-৩ বছর পরে কিছু না হওয়ার থেকে প্রথম যদি কিছু নোটিফিকেশন পাওয়া যায়, পরীক্ষা হয়, সেটাতে কিন্তু নিজেদের একটা সিট কিন্তু আমাদেরকে বুক করে নিতে হবে। নিজেদেরকে একটা চাকরি পেয়ে নিতে হবে। ঠিক আছে ভাই? সম্পূর্ণটাই তোমার হাতে আছে। কেউ বাইরে থেকে তোমাকে একটা কিছু হেল্প করবে না। পড়াশোনা তোমাকে নিজেকেই করতে হবে। তুমি যদি ভাবো এইটা হয়ে যাক তারপরে পড়বো, ওটা হয়ে যাক তারপরে পড়বো, কিচ্ছু লাভ নেই ভাই। টাইম যত ওয়েস্ট করবে তুমি পিছিয়ে চলে যাবে। ঠিক আছে? চলো, আশা করি বোঝাতে পারলাম। কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। কোনো না কোনো ভিডিওতে বলবো, নাহলে কমেন্টে তোমাকে উত্তর দিয়ে দেবো। ওকে? চলো বাই। ভালো থাকবে। বাই।